অনেক শুভেচ্ছা বন্ধুরা, শুভ দীপাবলির শুভেচ্ছা। আজকে ভূত চতুর্দশী, জানি না ভূত আসে কিনা, তবু 14 প্রদীপ জ্বালাবো ভয়ে ভয়ে, যদি বাবা ভূত এসে পড়ে। তো দীপাবলি এলেই আমার দীপাবলিটা ভীষণ ভালো লাগে। দীপাবলি এলেই আমার রবীন্দ্রনাথের ওই গানটার কথা মনে পড়ে, হিমেরও রাতে ওই গগনের দ্বীপগুলি মোর হেমন্তিকা। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালালো জ্বালালো আপনালো সাজালো ধরিত্রী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। কালী পুজোটা ভীষণ ভালো লাগে, চতুর্দিকে আলোয় আলো সাজাতেও ভালো লাগে, আলপনা দিয়ে, তার মধ্যে ছোট ছোট প্রদীপ দিয়ে আমি অনেক সাজিয়েছি, কালকে আপলোডও করেছি ভিডিও, নিশ্চয়ই দেখেছো বন্ধুরা তোমরা। প্লিজ, আমি আবার বলছি, লাইক শেয়ার কমেন্ট করো রোজকার মতো, আর আমার ছোট্ট চ্যানেলটাকে বড় হতে সাহায্য করে একটু সাবস্ক্রাইবও করে দিও। আচ্ছা, আজকে আজকে তো ভূত চতুর্দশী, 14 শাক কে কে খাচ্ছ কমেন্ট করে জানিও। আমি 14 শাক রান্না করেছি, একটুখানি ওই বিজয়া দশমীর মতো জলখাবারও করেছি, কালকে দেখিয়েছি, তিন ধরনের নিমকি ভেজেছি। আর আজকে ইচ্ছে আছে একটু নারকোলের সন্দেশ করবার, এই বাড়ির সবাইকে দিতে টিতে হয় সব। তারপর সামনে ভাইফোঁটাও আসছে, এই মনে করে একটু করে রাখলাম, যাক কি। আর করতেও ভালোবাসি, শরীরটাও যখন ঠিক চলছে করে নিলাম। আর একটা কালী পুজো উপলক্ষে একটা গল্প পড়ে শোনাচ্ছি তোমাদের। আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে কমেন্ট করে, ভালো হোক মন্দ হোক যেটাই হোক জানাবে। একটা মানে কিছু পেলে আমি বুঝতে পারবো যে আমার জিনিসটা যদি খারাপও হয় তাহলেও জানানো উচিত। মন্তব্যটা পেলে আমি বুঝতে পারবো যে আমাকে তাহলে আরও ভালো করতে হবে, আরও কি করতে হবে। তা ভালো খারাপ হলেও যেখানে যেখানে মনে হবে যে এইগুলো না বললে ভালো হয় দিদি তা আমাকে বলে দেবে, পরিষ্কার বলে দেবেন আপনারা, যে না আমি বাদ দিয়ে দেবো তাহলে সেগুলো। হ্যাঁ, তাহলে আমার কোনো মানে মেয়ে নেই, সেরকম কোনো উচ্চ মাপের লোক নই আমি, যে আমাকে কেউ কিছু বললে আমি খুব মানে লিখতে আরম্ভ করলে লিখলেই যে কেউ লেখিকা হয়ে যায় বা কবি হয়ে যায় তা নয়, কিন্তু একটা লেখার জগতে এসে বুঝতে পারি, বা আমি সাহিত্যিক বাড়ির মেয়ে, সেই জন্য আমি জানি যে একটা কবির নামের পাশে কবি বা লেখিকা বসাতে গেলে কতটা জার্নি তাকে করতে হয়। একটা মেয়েদের পক্ষে সেটা করা খুব সম্ভব, যেসব মহিলারা তা আগেকার দিনে করেছিলেন তাদের আমি প্রণাম করি। আর আমি করেছি অনেকটা বেশি বয়সে, একটু আমার মানে সংসার যাত্রাটা যখন আস্তে আস্তে থেমে গেল, তখন মানে আমার শ্বশুররা সব চলে গেলেন, মেয়েরাও বড় হয়ে যে যার পড়ার জায়গায় চলে গেল, তখন থেকে আমার যাত্রা শুরু হয়, লেখার যাত্রা শুরু হয়। তো জার্নিটা খুব বেশি না, জার্নিটা অনেক বেশি করতে হবে, অনেক পড়াশোনা করতে হয়। একটা কবিতা 10টা কবিতা পড়ে একটা কবিতা লিখতে হয়, কারণ
10টা কবিতা পড়ে একটা কবিতা মাথায় আসে। প্রচুর কবিতা না পড়লে করা যায় না, লেখা যায় না, প্রচুর গল্প পড়তে হয়, মানে বাংলা সাহিত্য ভাণ্ডারকে উজাড় করে পড়াশোনা করতে হয়। আর বাংলা সাহিত্য ভাণ্ডার তো তুলনা নেই, মানে রবীন্দ্রনাথ তো আছেনই, রবীন্দ্রনাথকে তো পড়ে শেষ করা যাবে না, তারপরেও অনেক অনেক গুণী গুণী কবি আছেন, বড় বড় কবি আছেন রবীন্দ্রনাথের পরবর্তী যুগে। শঙ্খ ঘোষ, বিষ্ণু দে, সুধীন দত্ত, পূর্ণেন্দু পত্রী কবিতা আমার ভীষণ ভালো লাগে, বুদ্ধদেব বসু। যাই হোক, আমি গল্পটা পড়ি। আজ 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 আবার সেই দীপাবলির রাত। প্রায় 5 বছর পর রত্না আবার দীপাবলির প্রদীপ জ্বালাচ্ছে। হ্যাঁ, 5টা বছর কেটে গেছে বিচার পেতে। অবশেষে আজ বিচার পেলেন। তার একমাত্র মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের তিনি আজ তার স্বামী অসীম শাস্তি দিতে সক্ষম হলেন। আজ অভিজিৎ দত্তের মতন একজন নির্লোভ মানুষ আছেন বলেই ন্যায় বিচারটা পাওয়া সম্ভব হলো। বাকি উকিলরা তো সব পয়সা খেয়ে কেসটাকে ঘুরিয়ে দিচ্ছিল, কিন্তু অভিজিৎ দত্তই একমাত্র উকিল যিনি পয়সার কাছে নিজের বিবেককে বিকিয়ে দেননি। অবশেষে সত্যের জয় হলো। আজ সকালে উঠেই টিভি খুলেছিলেন না, তখনও কোনো খবর পাননি। প্রবল উত্তেজনায় সময় কাটাচ্ছিল। সকাল থেকে কাগজের হেডলাইন ছিল, আজ বিখ্যাত বনেদি সোনার ব্যবসায়ী পরিবারের দীপাবলি রাতের পুত্রবধূকে পুড়িয়ে মারা অভিযোগের যে মামলা চলছিল, আজ তার রায় বেরোতে চলেছে। রত্না অসীমের একমাত্র আদরের মেয়ে ছিল রিমঝিম। শ্রাবণের অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে মেয়ের জন্ম হয়েছিল বলে মেয়ের নাম দিয়েছিলেন অসীম, রিমঝিম। একমাত্র সন্তানের উপযুক্ত শিক্ষায় বড় করে তুলেছিলেন তারা। রিমঝিম যেমন মেধাবী ছিল তেমনই মিষ্টি চেহারা ছিল, আর ব্যবহারও ছিল মিষ্টি। সবাই তাকে খুব ভালোবাসত। এই রিমঝিমের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল কলকাতার বিখ্যাত এক বনেদি স্বর্ণ ব্যবসায়ী বাড়িতে। এক কথায় তারা মেয়েকে পছন্দ করে এবং কোনো রকম দাবি দেওয়া ছাড়াই তাদের বাড়ির বউ করে নিয়ে যায়। অসীমবাবু তার সাধ্যের বাইরে গিয়ে মেয়েকে সাজিয়ে বিয়ে দেন। বিয়ের পর মেয়ের মুখে হাসি খুব কম দেখতেন তারা। অল্প দিনের মধ্যেই চোখের তলায় গাঢ় কালি আর বিষাদের ছায়া তাদের কাতর করত। মায়ের হাজার প্রশ্নের উত্তরে সে একটা কথাই বলতো, আমি ভালো আছি মা, তোমরা এত চিন্তা করো না তো। দীপাবলির সন্ধ্যায় সবে রত্না প্রদীপ জ্বালাতে শুরু করেছেন, এমন সময় ফোনটা বেজে ওঠে। আজ সকাল থেকেই মনটা কুডাকছিল। প্রতি দীপাবলির সন্ধ্যায় রিমঝিম মাকে প্রদীপ জ্বালাতে সাহায্য করলেও বাজি পোড়ানোয় তার কোনো আগ্রহ থাকতো না। সে কোনো কানে তুলো গুজে ঘর বন্ধ করে বসে থাকতো। ভীষণ ভয় পেত, ভয় ছিল তার বাজির ব্যাপারে। ফোন এলো বাজি পোড়াতে গিয়ে সে নাকি আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। অসীম সেন শুনে আর্তনাদ করে উঠে বলেন, বাজি? ও তো কোনোদিন বাজি পোড়াতো না। তবের উত্তর খুঁজতেই তারা ছুটলেন হাসপাতালে। অসীমের কি মনে হলো, একবার ফোন করলেন তার নিজের ভাইদের এবং রত্নার ভাইদের, খবর দেন। সবাই উৎসব ভুলে ছুটে আসে হাসপাতালে। রিমঝিম যে সবার খুব প্রিয় ছিল। হাসপাতাল চত্বরে পৌঁছবার আগেই অসীমের ভাই ছুটে আসে দাদার কাছে।
দাদা বৌদিকে জড়িয়ে ধরে। অসীমের চোখের দৃষ্টি খুব প্রখর হয়ে ওঠে। তিনি কেমন নিষ্প্রিয় গলায় বলেন, সব শেষ হয়ে গেছে তাই না? হ্যাঁ, মাথা নিচু করে জবাব দেয় ছোট ভাই প্রবাল। হাসপাতালে আনার আগেই সব শেষ হয়ে গেছে। বডি পোস্টমর্টমে যাবে, ডাক্তার ডেথ সার্টিফিকেট দেননি। বাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে এ কথা আমি বিশ্বাস করি না দাদা। ও কোনোদিন বাজি পোড়াতো না। ওরা তো বলছে তুবড়ি জ্বালাতে গিয়ে নাকি তুবড়ি বাস্ট করে মৃত্যু হয়েছে। আমি দেখছি। ইতিমধ্যে আরও আত্মীয় স্বজন এসে ওদের ঘিরে ধরে, নিয়ে যায় রত্না। ইতিমধ্যে আরও আত্মীয় স্বজন আসে, ওদের ঘিরে ধরে নিয়ে যায়। রত্না সব শুনে পাথর হয়ে গেছিলেন। তারপর হঠাৎ চিৎকার করে কেঁদে উঠে বললেন, না না না, এ হতে পারে না। এও কোনো দিন বাজি পোড়াতো না। ও কি করে তুবড়ি জ্বালাবে? এ ঘটনা হয়েছে, আমি ছেড়ে দেব না, কিছুতেই ছেড়ে দেব না। ভাগ্নে বলল, আমরা এর শেষ দেখে ছাড়ব। রত্না হু হু করে কেঁদে বলেন, আমার মেয়ে তো আর আমার কোলে ফিরে আসবে না, কিন্তু তবুও আমাদের লড়তে হবে রত্না। আরও অনেক রিমঝিম আছে, আমি বিচার চাই। রত্নাও তখন চোয়াল শক্ত করে বললেন, হ্যাঁ, ন্যায় বিচার। সবাই ওদের দিকে আসছিল। পোস্টমর্টমের রিপোর্ট পাড়া প্রতিবেশীর সাক্ষী কয়েকজন প্রতিবেশী এসে বললেনও। ছাদে যখন সবাই বাজি পোড়াতে ব্যস্ত, তখন ওদের ঘর থেকে রিমঝিমের আর্তনাদ তারা পেয়েছেন, বাঁচাও বাঁচাও বলে। তারা ঢুকতে যাচ্ছিলেন, কিন্তু দারোয়ান তাদের ঢুকতে দেয়নি। একজন মহিলা প্রতিবেশী তো বললেন, আপনার মেয়ে আপনাকে কখনো কিছু বলেনি? রত্না অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, কি বলবে? বরং তো আমি ওর চেহারা দেখে জিজ্ঞেস করতাম, তুই ভালো আছিস তো মা? ও তো একটা কথাই বলতো, আমি ভালো আছি মা। বলতে বলতে রত্না কান্নায় ভেঙে পড়েছিলেন। মহিলা বললেন, বড় লোক বলে তো ওরা আমাদের সঙ্গে তেমন মেশেন না। আপনার মেয়ের প্রায় কান্নার আওয়াজ পাওয়া যেত। বোধহয় বেশ অত্যাচার হতো, না হলে কেউ রাতের বেলা অমন করে কাঁদে? রত্না আবার শক্ত হয়ে উঠলেন, আমি এর বিচার চাই চাই চাই। হে মা কালী, আমি তোমার কাছে আজ প্রতিজ্ঞা করছি, যতদিন না এর বিচার হবে ততদিন আমি দীপাবলির এই অভিশপ্ত রাতে তোমার উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবো না। যেদিন ওর বিচার হবে সেদিন আমি প্রদীপ জ্বালাবো। কোর্টে গিয়ে প্রমাণ উল্টে যাচ্ছিল। যারা সাক্ষী দেবেন বলেছিলেন তাদের কাউকে দেখা যাচ্ছিল না। হয় টাকা দিয়ে, না হয় প্রাণের ভয় দেখিয়ে সাক্ষীদের ঠেকিয়ে রাখছিল। ও কোর্ট করতে করতে সুপ্রিম কোর্টে কেস উঠল। আজই ছিল রায় বেরোবার দিন। আজ সন্ধ্যায় তারা টিভিতে দেখলেন সেই চিত্র, যা দেখার জন্য এতগুলো বছর অপেক্ষা করতে হলো। অবশ্য দুপুরেই তারা খবর পেয়ে গেছিলেন, স্বামী, শ্বশুর, এমনকি শাশুড়িরও যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সন্ধেবেলা টিভিতে দেখা গেল ওদের টানতে টানতে হাতে দড়ি বেঁধে নিয়ে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। রত্না এই প্রথম হা হা করে পাগলের মতো হাসি হেসে চিৎকার করে বলে উঠলেন, আমাদের জয় হয়েছে রে মা, জয় হয়েছে। যারা তোকে প্রতিদিন অত্যাচার করত, তারপর আমার সোনার প্রতিমাকে আগুনে পুড়িয়ে মারল, তাদের জায়গা হলো চোর ডাকাতের সঙ্গে, একেবারে সাধারণ কয়েদিদের সঙ্গে। দীপাবলির আলো দেখাতে গিয়ে মনে হলো রিমঝিম যেন বহুদূর থেকে বলছে, মা, আবার তুমি দীপাবলির সন্ধেবেলায় প্রদীপ দিও মা, আমার আর আগুনে ভয় নেই। নমস্কার।